আমি ওরকম একটা সময়ে আছি যে আমার কিচ্ছু করার নেই, আমি কোনোভাবেই চলতে পারছি না। দফায় দফায় যতবারই ট্রাই করছি ওই একই নাম, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। একটা সেমিনারে অংশগ্রহণ করেছি, সেখানে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের একটা সেমিনার ছিল। অনেক ভেবে পরে সিদ্ধান্ত নিলাম ওকে ফাইন, আমি তাহলে এখানে ইনভেস্ট করব এবং নতুন করে স্কিল গ্রো করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, পারফেক্ট আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। একজন সিআইটি মেম্বার হিসেবে কিন্তু আমরা আপনার শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়ার চমৎকার গল্পটা জানি, তবে আজ আবার দর্শকদের সাথে কিন্তু শুনবো নতুন করে। তাহলে স্যার শুরু থেকে শুরু করি। নিশ্চয়ই। স্যার, ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে, পুরো শৈশবটাই আমার আসলে বোহেমিয়ানের মতো কেটেছে, বাবা রিটায়ারমেন্টের আগ মুহূর্ত পর্যন্ত। বাবা যেহেতু আর্মি অফিসার ছিল, সো বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাকে অবস্থান করতে হয়েছে বাবার সাথে, পরিবার সহ। যার কারণে দেখা যাচ্ছে এমনও সময় গেছে যে বছরে আমরা ৩ বার স্থান পরিবর্তন করছি, এরকমও হয়েছে ক্ষেত্র বিশেষে। সো সেই অর্থে যদি বলি, আমার শৈশব কেটেছে সারা বাংলাদেশেই, পুরো দেশ বিভিন্ন জুড়ে সময়ে আপনার অবস্থান বিভিন্ন ছিল। জায়গায়। হ্যাঁ। আচ্ছা স্যার, ছোটবেলার এমন কোনো দুরন্তপনা স্মৃতি কি আছে যেটা এখনো হয়তো মনে পড়ে? ছোটবেলায় আমি আসলে খুব বেশি দুরন্তপনা টাইপ ছিলাম না, একটু জড়সড় ঠান্ডা প্রভৃতিরই ছিলাম, যার কারণে তেমন বিশেষ কোনো স্মৃতি হয়তো নেই। তবে একটা ব্যাপার ছিল যে আমি খুব সাইকেলিং করতাম, আর চাইল্ডহুড কিছু ফ্রেন্ড থাকে না যে দুরন্তপনা টাইপ কিছু ফ্রেন্ড, তাদেরকে সাথে নিয়ে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় মেলা হতো, কখন কোথায় মেলা হতো, এবং সেই মেলাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই সংক্রান্ত কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো আমাকে খুব টানতো। তো চলে যেতাম অনেক দূরে, দেখা যাচ্ছে কখনো ৩০ কিলোমিটার, কখনো ৪০ কিলোমিটার দূরে চলে গেছি সাইকেলিং করতে করতে ২ বন্ধু মিলে। সো এটা করেছি, তবে খুব বেশি স্কুল পালিয়ে করিনি। যদি এটা স্কুল পালিয়ে করতাম তাহলে এই দুরন্তপনা হয়ে যেত। খুব সুন্দর স্যার। এই যে বললেন যে আপনার বাবা ট্রান্সফারের কারণে হয়তো আপনার অনেক স্থান বদল করতে হয়েছে, এই যে প্রিয় জায়গা বারবার ছেড়ে যাওয়া, এটি কি কখনো আপনার উপর কোনো প্রভাব ফেলেছে? তীব্রভাবে প্রভাব ফেলেছে, কারণ আমার জীবনে কোনো চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড নেই। এটা অন্যতম একটা কারণ যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বোহেমিয়ানের মতো থাকা। সো চাইল্ডহুড কোনো বেস্ট ফ্রেন্ড আমি জীবনে পাইনি। এমনও অনেক ফ্রেন্ডের স্মৃতি যেটা এখনও বহন করে বেড়াচ্ছি। বন্ধুর চেহারাটা হয়তো মনে পড়ছে না, কিন্তু ওর সাথে কিছু টুকরো টুকরো স্মৃতি, যে স্মৃতিগুলো নিয়ে এখনও আমি যখন অবসরে ভাবি বিভিন্ন বিষয় নিয়ে, সো তখন সেই জিনিসগুলো উঠে আসে, যার কারণে হয়তো মানে সেই অনুভূতিগুলো উঠে আসে, যার কারণে হয়তো অনেক সময় অনেক লেখায় সেই অনুভূতিগুলো প্রকাশও পায়, বা কথা বলার ক্ষেত্রে যে এই যে এখন অনেকটাই আবেগপ্রণীত হয়ে যাচ্ছি। সো ব্যাপারটা এরকম যে এটা প্রভাব ফেলেছে। চাইল্ডহুড ফ্রেন্ড হয়নি জীবনে। একটা সেগমেন্টে হয়তো ইমোশনটাকে যেভাবে এক্সপ্লোর করার কথা ছিল আমার, আমি সেভাবে করে করতে পারিনি। আমি এভাবে ফিল করি। আসলে স্মৃতি আমাদের পিছু ছাড়তে চায় না। ছাড়তে চায় না কখনো। আচ্ছা স্যার, এখন যদি জিজ্ঞেস করি যে পড়াশোনাটা কোথা থেকে করা হয়েছে বা কোন সাবজেক্টের উপর করা হয়েছিল? আমি পড়াশোনা করেছি রাজশাহী থেকে। অনার্স যদি বলি, আমি প্রথমে আসলে আমার পড়াশোনাটা নিয়ে অনেক ড্রামা হয়েছে অ্যাকচুয়ালি। সেটা কেমন, ওই যে বলছিলাম যে যেহেতু বোহেমিয়ানের মতো পড়াশোনা করতে হয়েছে, বিভিন্ন সময় থাকতে হয়েছে বোহেমিয়ানের মতো করে, সো বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে পড়েছি। তো যখন মোটামুটি স্কুল শেষ করে কলেজে উঠেছি, তখন আমি রাজশাহীতে হোস্টেলে থাকতে শুরু করি। সো আমি রাজশাহী কলেজে ভর্তি হয়েছিলাম। রাজশাহী কলেজে সাইকোলজিতে পড়াশোনা আচ্ছা। করেছি, মানে স্টার্ট করেছিলাম কিন্তু সেখানে আর কন্টিনিউ করিনি। তো আমার পড়াশোনাটা অ্যাকচুয়ালি, আমি যখন রাজশাহী কলেজে সাইকোলজিতে অ্যাডমিশন নেই, ওখানে 6 মান্থ অর 8 মান্থের মতো আমি জাস্ট ছিলাম, তারপর ঢাকায় চলে আসা। আর ওখানেও ছিলাম না সেই 6 মাস বা 8 মাসের মতো। দেখা যাচ্ছে ঢাকায় থাকতাম 25 দিন, রাজশাহীতে থাকতাম 5 দিন, বাবা যেটা জানতো না। তো আমার অ্যাকচুয়ালি রাজশাহী থেকে ভর্তি বাতিল করে আমি তখন ঢাকায় আবার অ্যাডমিশন নিলাম। আমি একটু বলে রাখা ভালো যে ছোটোবেলা থেকেই আমার একটু ছবি আঁকা, একটু গান বাজনা, তারপর একটু দেখা যাচ্ছে কবিতা বা লেখালেখি করা, এই জিনিসগুলোর প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। দ্যাটস ওয়াই আমি যখন রাজশাহীতে সাইকোলজিতে পড়াশোনা করছি, তো তখনও আমার অ্যাকচুয়ালি ইচ্ছেটাই ছিল না যে আমি রাজশাহী কলেজে বা সাইকোলজি নিয়ে পড়বো। আমার ইচ্ছে ছিল যে শান্তিনিকেতনে মিউজিক বা কালচারাল কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বো। আচ্ছা। তো আমার ফ্যামিলি থেকে আমার বাবা আমাকে সাপোর্ট করতেন। শিল্পকলা একাডেমি, তারপর হারমোনিয়াম কিনে দেয়া, গিটার, বিভিন্ন জায়গায় মুভ করতে হতো। সে আমাকে এই ব্যাপারগুলোতে যথেষ্ট স্বাধীনতা দিত। কিন্তু আ আমার ওই যে পড়াশোনা করা, যে আমি মিউজিক নিয়ে পড়বো এবং বাইরে গিয়ে পড়াশোনা করব, এই জিনিসগুলো আসলে সে অ্যাকসেপ্ট করবে না বা করেনি।
যার কারণে আমার সেখানে থেমে যাওয়া। কিন্তু আমি আসলে থেমে যাওয়ার মানুষ নই। আমি তখন রাজশাহী কলেজে ভর্তি হলাম এবং ঢাকাতে আমি যেহেতু আপনি আমাদের এই ছোট একটা ভূখণ্ডে যদি এই কালচারাল বিভিন্ন বিষয় নিয়ে যদি নিজেকে আহ, ভালো একটা জায়গায় দাঁড় করাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই তিলোত্তমা নগরী ঢাকায় অবস্থান করতে হবে। হুম, অবশ্যই। অনেক ক্ষেত্রেই যার যার জায়গা থেকে বিভিন্ন মফস্বল শহর বা শহরতলি থেকেও অনেকে উঠে আসে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাকে কোনো একটা রেকর্ডিং করাতে হলেও বা কোনো একটা লেখা ছাপাতে হলেও তাকে ঢাকাতে আসতে হবে। তো তখন আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ, আমি যদি ক্যারিয়ারে ভালোভাবে এস্টাবলিশ হতে চাই, জনপ্রিয়তা কখনো আমাকে টানেনি, ভালো মানুষ হতেই চেয়েছি এবং শিল্পী হতে চেয়েছি। তো তখন মনে হলো যে হ্যাঁ, আমি তাহলে ঢাকায় দেখি একটু মুভমেন্ট করি। তো যেহেতু হোস্টেলে থেকেছি বা মেসে থেকেছি, তারা একটু একটু স্বাধীনতা পায়, কিন্তু বাবা মায়ের কাছে থাকলে তারা সবসময় যতটা শাসন বারণের মধ্যে থাকে একটু ওরকমভাবে ফ্রিডম পেয়েছি কিন্তু। তো যার কারণে আমি দেখা যাচ্ছে রাজশাহীতে যদি 20 দিন বা 25 দিন থাকি, ঢাকায় থাকি, সরি রাজশাহীতে যদি 5 দিন 6 দিন থাকি, মাসের মধ্যে ঢাকাতেই থাকছি বাকি দিনগুলো। কোনো বন্ধুর দেখা যাচ্ছে কলেজে কোনো বন্ধু হয়েছে, বা স্কুলে যখন আমি রিটায়ারমেন্টের পর গ্রামে, তখন তো কিছু বন্ধু কিছু বন্ধু আছে যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে ছিল বা ঢাকায় ছিল। তো আচ্ছা। তাদের সাথে কানেক্ট করে তাদের মেসে থাকা, বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুর মেসে থাকা থেকে আমি শিল্পকলা একাডেমি, ছায়ানট, বাংলা একাডেমি, টিএসসি এই জায়গাগুলোতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করা। এর মধ্যে থিয়েটারেও ভর্তি হয়েছি। সো এভাবে করে চলতে থাকে। দেন আমি সন্ধান পেলাম যে হ্যাঁ, মিউজিক নিয়েও পড়াশোনা করা সম্ভব বাংলাদেশে। সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে এবং হাতে গোনা কিছু সংখ্যক কি বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে। সো ওই সময়টাতে আমি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করেছি, কিন্তু হয়নি। আমি অত মেধাবী ছিলাম না অ্যাকচুয়ালি। তো পরবর্তী সময়ে যেটা হয়েছে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা সঙ্গীত কলেজে ভর্তি হলাম, রবীন্দ্রসঙ্গীত অনার্সে। তো তখন তো আমাকে ঢাকায় থাকতে হচ্ছে, যেহেতু ঢাকায় ভর্তি হয়ে গেছি। তো তখন অ্যাকচুয়ালি আমি একটা সময় পর 4 মাস 5 মাসের মতো আমি এভাবেই বাবাকে না জানিয়ে, বাবা তখনও জানতো আমি রাজশাহীতেই পড়ছি, অথচ এর মধ্যে আমি ওখানে ভর্তি বাতিল করেছি, ঢাকায় ভর্তি হয়েছি। তো একটা পর্যায়ে আর কি আমি খুব অপরাধ বোধ কাজ করতে শুরু করলো। তো তখন বাবাকে আমি জানালাম যে যেহেতু তার টাকায় পড়ছি এখনো পর্যন্ত, সো এত বড় একটা আহ, অন্যায় আমি তার সাথে করছি। তো তখন আমি বাবাকে জানালাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম বুঝিয়ে। তো সে আসলে তখন খুব শকড হয়েছে এবং আমাকে ডিরেক্টলি বললেন যে তোর যা খরচ ছিল হারমোনিয়াম কেনা, এটা সেটা যা কিছু এগুলো বহন করেছি, কিন্তু এর অর্থ এই না যে তুই নাস্তিক হয়ে যাবি আর আমি সেটা আমার টাকায় আমার চোখের সামনে দেখবো যে তুই আমার টাকায় নাস্তিক হচ্ছিস। যেটা হয় যে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে এই সঙ্গীত বা চারুকলা বা আহ, থিয়েটার এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে গেলে আপনার বিভিন্ন ধরনের বাধা বাধার সম্মুখীন হতে হয়। বিভ্রান্তিগুলো আসবে। তো সেই জায়গা থেকে বাবা এরকমটা করলেন। তারপর অ্যাকচুয়ালি শুরু হলো আমার ফাইট। এবং আমি যদি সেটা বলি, যেহেতু বলার সুযোগ পাচ্ছি আজকে, আমার বলতে ইচ্ছে অবশ্যই। করছে। সো আসলে বলা হয় না এই কথাগুলো কখনো, কেউ জানতেও হয়তো চায় না সেরকমভাবে। তো একটা পর্যায়ে গিয়ে যেটা হলো যে তখন আমার তো কিছু করার নেই। আমার বাবা আমাকে বললেন যে আমি তোকে তেজ্যপুত্র করলাম, মানে কাগজ কলমে করেনি কিন্তু ভার্বালি। তখন অনেক শকড হয়েছে এবং সে আমার কোনো খরচ দিচ্ছিল না। দেন আমি কি করতে হবে, আমাকে তো কিছু একটা করতে হবে। তো আমি পার্ট টাইম জবের জন্য ট্রাই করতে শুরু করলাম, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও থেকে কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম না। কারণ ওই সময়টাতে আসলে চুল ছিল অনেক বড় বড়, দাড়ি কাটতাম না, ইত্যাদি বিভিন্ন ধরনের। তো স্বাভাবিকভাবেই আমি যেমন সুপার শপগুলোতে সেলসম্যানের জন্য ট্রাই করেছি, কিন্তু সেখানে তো তারা ওরকম একটা আউটলুকও চায় যে যে কিনা তার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবে। হচ্ছিল না, অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। একটা সময় হারমোনিয়াম বিক্রি করে ঢাকায় কিছুদিন নিজেকে বহন করেছি। তারপর মোবাইল ফোন ছিল একটা মাল্টিমিডিয়া সেই সময়ে, সো সেই ফোনটা বিক্রি করে কিছুদিন বহন করেছি নিজেকে। তারপর বিভিন্ন জায়গায় ট্রাই করছিলাম। এর মধ্যে গ্রামীণ ফোনে একটা সার্কুলার আসলো যে 1-to-1 হটলাইনের জন্য, কাস্টমার সার্ভিস ম্যানেজার, কল সেন্টারে অ্যাকচুয়ালি। তো তখন ওখানে আমি অ্যাপ্লাই করলাম আচ্ছা। আমার এক বড় ভাইয়ের বরাত দিয়ে। যে উনি কম্পিউটারে, ওনার কম্পিউটার থেকে উনি আমাকে অ্যাপ্লাই করে দিলেন। 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, কোনো ইন্টারভিউ কল নেই। হঠাৎ করে একদিন কল আসলো। তো ইন্টারভিউ ফেস করলাম। তো মোটামুটি ইন্টারভিউটা অনেক ভালো হয়েছিল, কারণ সবার ইন্টারভিউ 5 মিনিট 6 মিনিট করে নিচ্ছিল, বাট আমার ইন্টারভিউটা প্রায় 32 মিনিট 37 মিনিট এরকম আচ্ছা, নিয়েছে। বেশ লম্বা। হ্যাঁ। তো
বলল যে ঠিক আছে, যেটা হয় অ্যাজ ইউজুয়ালি, যে ইন্টারভিউ শেষ হওয়ার পর ঠিক আছে আপনি আজকে আসতে পারুন, আপনাকে জানানো হবে। তো আমি চলে আসলাম, আবারও 2-3 মাস চলে গেল, কোনো খোঁজ নেই। তো তখন হঠাৎ করে একদিন কল আসলো আবারও, যে আমরা আপনাকে নির্বাচিত করেছি, সো আপনি কি জয়েন করতে চান কিনা। কিন্তু হ্যাঁ, প্রথমেই জয়েনিং না, আপনি প্রথমে 1 মাস প্রথমে 1 মাস আপনি ট্রেনিং করবেন, আচ্ছা। তারপর পোস্ট ইভালুয়েশন এক্সাম, দেন আপনাকে কলে বসানো হবে এবং আমরা আপনাকে অফার লেটার দেব। তো আমি স্বাভাবিকভাবে আমার একদম পিঠ দেয়ালে ঠেকে গেছে। সো আমি জয়েন করলাম ট্রেনিং সেশনটাতে। সো 1 মাস ট্রেনিং করলাম। ওখানে সুযোগ ছিল যে 3rd টাইম পর্যন্ত ওরা ট্রেনিং অ্যালাউ করবে, পোস্ট ইভালুয়েশন এক্সামটা অ্যালাউ করবে। সো আমার প্রথমেই অ্যাকচুয়ালি আমি 1 মাস ট্রেনিং করার পর পোস্ট ইভালুয়েশন এক্সাম, এবং সেখানে 20-এ অ্যাকচুয়ালি 20 ছিল মার্ক, কিন্তু সেখানে আমি মানে 19 পেয়েছিলাম। আচ্ছা, সো 19। হ্যাঁ, এবং সর্বোচ্চ মার্ক পেয়েছিলাম। এটাও ছিল আমার জীবনের একটা মানে কনফিডেন্স গ্রো করার একটা মুহূর্ত। আমি যে কোনো সময়ে যখন আমি কনফিডেন্স অনেক লো হয় আমার, বা ফিল করি, আমি সেই সময়গুলোতে ওই মুহূর্তটাকে চিন্তা করি। কারণ ওখানে হয় না যে রিয়েলিটি শোগুলোতে যেমন রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে একটু ভনিতা করে, তো ওখানে আমার রেজাল্টটা বলছিল না। আমি অধৈর্য হয়ে পড়ছিলাম যে আমার তো এটা আমার জীবনের মানে একদম, আমি ওরকম একটা সময়ে আছি যে আমার কিচ্ছু করার নেই, আমি কোনোভাবেই চলতে পারছি না ঢাকায়। বিভিন্ন জনের কাছ থেকে লোন করে চলছি, বাসার ভাড়া দিতে পারছি না, যদিও একটা মানে হোস্টেলের মতোই একটা বাসা, একটা ফ্ল্যাটে একটা সিট নিয়ে থাকতাম তখন। সো অনেক মানবেতর জীবনযাপন করেছি ওই মুহূর্তটাতে। সো আমার এই জবটা যদি না হয়, আইদার আমাকে সুইসাইড করতে হবে, আর না হয় আমাকে বাসায় ফিরে যেতে হবে। তো আমি বাসায় তো ফিরে যাবই না। মানে আমি একদমই যেহেতু মানে স্বাভাবিকভাবেই এত বড় বড় সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হাতে তুলে নিয়েছি, এখন আমি বাসায় যাব কোন মুখ নিয়ে। তো আলটিমেটলি খুব টেনশন ফিল করছিলাম এবং বলছিলাম, পয়েল ভাইয়া আমার রেজাল্টটা আমি কি ফেল করেছি? তো তখন সে অ্যাকচুয়ালি একটু ভনিতা করে বলছিল যে সর্বোচ্চ মার্ক পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে, তখন আমার নামটা চলে আসলো। ওই সময়টাতে যে আমার মানে ভেতরে যে একটা অনুভূতি, সেটা আমি আসলে কোনো ভাষায় অনুবাদ করার মতো সামর্থ্য আমি রাখি না, আমার কাছে মনে হয়। জাস্ট আমি উপলব্ধি করি চোখ বন্ধ করে, এবং সেখান থেকে আমি একটা পরবর্তী ক্যারিয়ারে নিজেকে কিভাবে তৈরি করব, বা কোনো কিছুতে ফেইলিওর না হয়ে কিভাবে চেষ্টাটা করে যেতে হবে, সেই স্পিরিটটা আমাকে যোগায় সেই মুহূর্তটা। তো এভাবে শুরু হলো যাত্রা। তারপর তো আপনার কি কোনো প্রশ্ন আছে, না আমি বলবো? অবশ্যই আছে। আপনার কাছ থেকে আমাদের অনেক 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 কিছু জানার আছে। এই যে স্যার, এখন তো আমরা তাহলে বলতেই পারি যে এই সাংস্কৃতিক অঙ্গনের প্রতি যে আপনার একটা টান ছিল শুরু থেকেই, সেটা কিন্তু আপনাকে একটা রেবেল কিড বলা যায় যে বানিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত। তবে ইন আ পজিটিভ ওয়ে, যেখানে আপনি নিঃসন্দেহে, আপনার স্বপ্নগুলো জয় করতে পেরেছেন, অনেক দূর পর্যন্ত কিন্তু আসতে পেরেছেন। এইখানে নিঃসন্দেহে, আমি আপনাকে থামিয়ে একটা কথা জিজ্ঞেস করব, নিশ্চয়ই। যে স্যার এই যে আপনার যে বললেন যে ঢাকা রাজশাহী অনেকবার ছুটোছুটি করতে হয়েছিল, কখনো কি ক্লান্তি লেগেছে? আমি কখনো ক্লান্ত হইনি, বা ক্লান্ত মনে হয়নি নিজেকে। কারণ আমার কাছে মনে হয়েছে এটাই আহ, ধ্রুব সত্য মানুষের জীবনচক্রে, যে আপনাকে নিঃশ্বাসের শেষ সমাপ্তি পর্যন্ত ফাইট করেই বেঁচে থাকতে হবে। আর আমার কাছে কেন যেন মনে হয় বা হয়েছে বা হচ্ছে এবং হবে হয়তো, যে আমি কাজ করতে ভালোবাসি, এবং আমি কোনো একটা কাজের মধ্যে নিজেকে সবসময় বুঁদ করে রাখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর জন্যই হয়তো আমি যদি ক্লান্ত হয়ে পড়তাম, তাহলে হয়তো এই যে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে জব করছি, এটা আমার 5th জব। সো এতটুকু বয়সে আমি 5টা এক্সপেরিয়েন্স আমার অর্জনের ঝুড়িতে আছে, এইটা হয়তো হতো না। সো আমি যখন জিপিতে ছিলাম, জিপিতে যেমন আমাকে কি করতে হতো, 4:30 থেকে রাত 1:30 পর্যন্ত আমাকে অফিস করতে হতো। অফিস করে আমি ইউনিভার্সিটিতে আসতাম, সরি অফিস করে রাত 1:30টায় আমি ঘরে ফিরতাম। অফিসের গাড়ি আমাকে বাসায় রেখে আসতো, 3টা বেজে যেত রাত, এবং আমি ঘরে ফিরে রান্না করতাম, রাতের খাবার খেতাম, তারপর আমি ঘুমোতে যেতাম, ফজরের আজান শুনতে শুনতে ঘুমোতাম। দেন আমাকে সকালে উঠতে হতো, সকাল 9টায় আবার ইউনিভার্সিটি আছে। মানে যেই দিন আমি 5 ঘন্টা বা 4 ঘন্টা যেদিন আমি 4 ঘন্টা ঘুমোতে পারতাম, সেদিন নিজেকে অনেক পশ ফিল করতাম, খুব সুখী মানুষ বলে মনে হতো। আমি কখনো 4 ঘন্টা ঘুমোতে পারিনি, বা ঘুমোনো হতো না আমার। সো ইউনিভার্সিটিতে যেতাম, ইউনিভার্সিটি শেষ করে বন্ধুরা যাচ্ছে শপিং মলে, সিনেপ্লেক্সে, আমি তাদের সাথে সময় দিতে পারতাম না। এই জন্য আমার ইউনিভার্সিটি লাইফে কোনো বন্ধু নেই, কারণ ওরা যাচ্ছে মুভি দেখতে, শপিং করতে, ঘুরে বেড়াতে, আমি তখন অফিসের মুখে, অফিসের দিকে রওনা করছি।
সো আমার বন্ধু হবে কি করে, আমি তো তাদের সাথে সময়ই দিচ্ছি না। সো এরকম ব্যাপারও হয়েছে আমার সাথে। সো আমি ক্লান্ত হইনি কখনো, ক্লান্ত হওয়ার কোনো সুযোগই ছিল না আমার কাছে। কারণ আমি মনে করি যে মানুষগুলো কষ্ট করে বড় হয় তারা আসলে ক্লান্তিটা কখন পাবে বা ক্লান্ত হওয়ার মতো কোনো সুযোগ নেই। আর যারা কষ্ট করে বড় হয় তারা কখনো হারতে শেখে না। আর ক্লান্তিতাটা আমার কাছে মনে হয় হেরে যাওয়ার একটা সূচনা, বা অবশ্যই। এরকম কিছু একটা, যে হেরে যাওয়ার প্রথম অধ্যায় হয়তো ক্লান্তি। সো আমি কখনো ক্লান্ত হতে পছন্দ করি না বা ক্লান্ত হইনি। হ্যাঁ, হয়তো মানুষ কখনো ক্লান্ত হয়, অফিস থেকে ঘরে ফেরার পর অনেক সময় হয়তো একটু ক্লান্তিতা আসে, একটু ঝিমুনো আসে। বাট এর বাইরে আমার, আপনি যেই অর্থে যেই পার্সপেক্টিভ থেকে ক্লান্তিতাটাকে আমাকে বলছেন, সেভাবে করে আমি কখনো ক্লান্ত হইনি এবং হতে চাই না। স্রষ্টা যেন আমাকে সেভাবে ক্লান্ত না করে। অবশ্যই আর যেই ক্লান্তি হয়তো আপনাকে থামিয়ে দিবে, হ্যাঁ, সেই ক্লান্তি আজ পর্যন্ত আমি আপনাকে স্পর্শ কখনো করতে চাই না। পারেনি। হ্যাঁ, এবং কখনো স্পর্শ করুক সেটাও চাই না। তো একটা পর্যায়ে যেমন আমি এভাবে করে অফিস এবং ইউনিভার্সিটি মেনটেন করে করে দেন ওখানে আমার ১.৫ বছর ২ বছরের কাছাকাছি জব আমি করেছি। আমার ৩ বছরের কন্ট্রাক্ট ছিল। কিন্তু আমি পুরোটা সময় ওখানে থাকিনি। কারণ প্রত্যেকদিন ৩০০-২৫০ কল সার্ভ করতে হতো। সেই একই কথা, মুখস্থ কথা। সো ভালো লাগতো না। তারপর রেডিও স্টেশনগুলোতে বেশ কিছু অফার ছিল। সো বাংলাদেশ বেতারে ট্রাই করলাম। তো ওখানে হয়ে গেল। তো তখন আমি, ওটা আবার একটু ফ্রিল্যান্সিং টাইপ, মানে আচ্ছা। পার্ট টাইম কাজ করছি এই টাইপ। এবং জীবিতে থাকাকালীন অবস্থাতেও বিভিন্ন বিজ্ঞাপনে ভয়েস ওভারের কাজ করেছি। বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন ডাবড সিরিয়ালগুলোতে ভয়েস দিয়েছি, অফিস ব্যালেন্স করে করে। তারপর আমার মনে হয়েছে হ্যাঁ, আমি এবার তাহলে ভয়েস ওভার ক্যারিয়ারের দিকে যেতে পারি। আচ্ছা। তো জিপিতে রিজাইন করলাম। তখন বাংলাদেশ বেতারে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করছি, ফ্রিল্যান্সার ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছি। একই সাথে তখন আরও বেশ কিছু বেসরকারি রেডিও স্টেশনগুলোতে সুযোগ হলো কাজ করার। তো এমনও সময় গেছে যে প্রতিদিন সেই স্ট্রাগল বা পরিশ্রম আমাকে কখনো ছাড়েনি। এবং যেহেতু কাজ করতে পছন্দ করি, এমনও সময় গেছে যে সকালে ৬টার সময় ঘর থেকে বের হচ্ছি, ৭:৩০টায় কোনো একটা শো অন এয়ার করতে হবে, ওটা শেষ করে আমাকে যেতে হবে আরেকটা স্টুডিওতে, আরেকটা স্টেশনে। এভাবে একই দিনে ৪টা রেডিও স্টেশনে কাজ করে রাত্রের বেলা ঘরে ফিরতে ফিরতে ১টা, ১২টা এরকম হয়েছে। এবং এটা আমার রোজকার বাস্তবতা ছিল। সো পরিশ্রম করেই আসলে যেহেতু বড় হয়েছি, সুতরাং ক্লান্তি ব্যাপারটাকে কখনো প্রশ্রয় দেওয়ার সুযোগ দেয়নি বা সুযোগ পাইওনি। অবশ্যই ক্লান্তি আপনাকে এখনো স্পর্শ করতে পারেনি। আপনার দিনগুলো ছিল খুবই হেক্টিক শিডিউলের ভেতরে। কাজের সাথে আপনার সখ্যতা ছিল, কাজই ছিল আপনার রিয়েল ফ্রেন্ডস বলা চলে। তো স্যার, এত যে আপনার কাজের পরিসরটা যে এত বড়, এই রেডিও জকি থেকে শুরু করে কল সেন্টার, তারপর আপনার সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আগ্রহ, সেখানেও কাজ করা হয়েছে। এই যে এত বৈচিত্র্যময় এত ধরনের কাজ করা হয়েছে, গ্রাফিকের প্রতি ইন্টারেস্টটা কখন আসলো? আচ্ছা, এখানে আমি একটা জায়গায় কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, কারণ আসলে ছোট্ট একটা ক্যারিয়ার, কিন্তু অনেক কিছু করে ফেলেছি এর মধ্যে, যার কারণে কোনটা রেখে কোনটা বলবো এরকম একটা প্রবণতাও কাজ করে। আমি যখন রেডিওতে কাজ করি, তো রেডিওর পাশাপাশি আমি দুরন্ত টিভি, দীপ্ত টিভি, আমি কিন্তু সিসিমপুরেও পাপেট আর্টিস্ট আচ্ছা, হিসেবে আচ্ছা। কাজ করেছি দীর্ঘদিন। সো একটা সময় যেটা হয়েছে যে যখন আমি এই যে কার্টুনগুলো, বিভিন্ন কার্টুনগুলোতে, দুরন্ত টিভি এবং দীপ্ত টিভির কার্টুনগুলো যখন আমি ভয়েস ওভারের কাজ করছি, তখন আমার মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই যে কার্টুনটা, এটার তো আমি একটা পার্টে কাজ করছি, ভয়েস ওভার অ্যাক্টিং, কিন্তু এই কার্টুনটা কে তৈরি করেছে? তো যেহেতু আমি রেডিওতে কাজ করেছি, আমাদের আবার রিসার্চ করতে হতো সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পড়াশোনা করতে হতো, মানে রিসার্চ বেসড পড়াশোনা। তো আমি তখন বের করলাম এটা রিসার্চ করে যে কে এই কার্টুনটা তৈরি করেছে। দেন দেখলাম যে এই কার্টুনটা যিনি তৈরি করে, তার প্রথমে থাকতে হয় ড্রয়িং স্কিল, এটা আমার আছে। ছিল। তো আর কি দরকার হবে, একটা গল্প, নিজেই লেখালেখি করার অভ্যেস আছে। সো ভাবলাম তাহলে আমি নিজেই গল্প লিখলাম, ছবি এঁকে আমি কার্টুন ক্যারেক্টার মেক করলাম, এনভায়রনমেন্ট ইলাস্ট্রেশন করলাম। বাকি আছে কি? এবার দেখতে পেলাম যে হ্যাঁ, আমার মধ্যে সফটওয়্যার স্কিল নেই। এবং আমি আসলেই এই সফটওয়্যার, এই সংক্রান্ত ডিভাইসগুলো, ছোটোবেলায় একটা সময় কম্পিউটারে গেমস খেলা হতো, জাস্ট খুবই অল্প সময়ে, কিন্তু ওটাও খুব একটা যে টানতো তা না, একটু কিছু সময় গেমস খেলেছি। তারপর আর ওরকমভাবে কম্পিউটার, মোবাইল ফোন, এই জিনিসগুলোর প্রতি আমার খুব অ্যাডিকশন বলতে কোনো কিছু ছিল না। সুযোগই হয়তো ছিল না, কারণ যেভাবে করে প্রচণ্ড কাজের মধ্যে বুঁদ হয়ে থাকতাম, তো ডিভাইস, এই জিনিসগুলোর প্রতি আমার একদমই আগ্রহ ছিল না, অনাগ্রহ ছিল। যার কারণে যেটা হয়েছে যে আমার ওই সফটওয়্যার স্কিলটা ছিল না। এখন আমি রিসার্চ করলাম যে এই সফটওয়্যার স্কিল আমি তাহলে কীভাবে গ্রো করতে পারি। সো ওই সময়টাতে আমি রিসার্চ করে কিছু ওপেন সোর্স
কিছু বড় ভাই ব্রাদার এবং বেশ কিছু ই E-learning লার্নিং platform, প্ল্যাটফর্মগুলো থেকে জি। যতটুকু সম্ভব আমি ইলাস্ট্রেটর, ফটোশপ এই জিনিসগুলো, অ্যানিমেশনের কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। দেন আমি দেখতে পেলাম বা উপলব্ধি করলাম যে আসলে এটা অর্গানাইজড না। কারণ আমি বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে বিভিন্নভাবে শিখেছি। এখানে আসলে খুব অর্গানাইজড ওয়েতে আমি কোনো কিছু শিখিনি। যে একটা প্রোডাকশন, যে কোনো প্রোডাকশন যে আপনার প্রি প্রোডাকশন, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন এবং পোস্ট পোস্ট প্রোডাকশন প্রোডাকশন। পুরো যে প্রক্রিয়াটা, এখানে আমার অনেক শূন্যতা আছে। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমাকে কোনো একটা মেন্টরের গাইডলাইনে থেকে যদি আমি এটা শিখতে পারি, তাহলে আমি খুব ভালোভাবে রপ্ত করতে পারবো, যেহেতু আমি ফার্স্ট লার্নার ছিলাম। দেন আমি আবার রিসার্চ করতে লেগে গেলাম যে বাংলাদেশের মধ্যে বেস্ট শেখায় কে বা কারা। দফায় দফায় যতবারই ট্রাই করছি ওই একই নাম, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এখন আমি আমি আসলে স্বাভাবিকভাবেই, যেহেতু কষ্ট করে বড় হয়েছি, বারবার বলছি কথাটা, কারণ আসলেই আমার আমি ব্যাপারটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এভাবে বেড়ে ওঠা উচিত। তাহলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, দেখা যায়, অবলোকন করা যায় নিজের মতো করে। তো যেটা হয়েছে যে আমি যখন দেখলাম এবং আমার কাছে বারবারই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আসলো, আমি খুব বেশি আস্থা সেখানে যে প্রতিষ্ঠা করা, সেটা আমি খুব রিয়েলিটিতে বিলিভ করি। আমি সরাসরি এসেছি, ক্যাম্পাস ভিজিট করেছি, একটা সেমিনারে অংশগ্রহণ করেছি। সেখানে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের একটা সেমিনার ছিল, গ্রাফিক্স ডিজাইন সম্মুখ এবং অ্যানিমেশন সংক্রান্ত। শহীদুর রহমান স্যার, আমাদের গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের যিনি প্রধান, হেড স্যার, তো তিনি ছিলেন ওখানকার বক্তা। সো অসাধারণ ছিল অভিজ্ঞতাটা। তারপর আমি আবারও অনেক ভেবেছি, কারণ আমি আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তো একাই নিয়েছি, নিজে ভেবে নিয়েছি। আমি আমার সিদ্ধান্তের ক্ষেত্রে কারোর কোনো হস্তক্ষেপ একদমই আমার কাছে গ্রহণযোগ্যতা পাইনি। আমি হয়তো পরামর্শ করতাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে। সো তখন আমি অনেক ভাবলাম, অনেক ভেবেছি, ভেবে পরে সিদ্ধান্ত নিলাম, ওকে ফাইন, আমি তাহলে এখানে ইনভেস্ট করব এবং নতুন করে স্কিল গ্রো করব অর্গানাইজড ওয়েতে। তো তখন আমি অ্যাডমিশন নিয়ে নিলাম এবং ঘটনাক্রমে বা ভাগ্যক্রমে আমার মেন্টরও হলেন শহীদুর রহমান, যিনি ছিলেন প্রধান ডিপার্টমেন্টের এবং আমার সেমিনারের বক্তা। সো ব্যাপারটা সোনায় সোহাগার মতো ছিল। আমি 6 মাস অধ্যয়ন করেছি এবং ওখানে যাওয়ার পর আমি অনেক কিছু, দেখা যাচ্ছে আমি আগে থেকে যেহেতু বিভিন্ন ওপেন সোর্স থেকে শিখে এসেছি, আমার জন্য ব্যাপারটা আরও সহজলভ্য হয়েছে এবং আমি তখন অনেক অর্গানাইজড হয়েছি এখানে আসার পর। এবং আমার অনেক কৃতজ্ঞতা ক্রিয়েটিভ আইটি তথা আমার ডিপার্টমেন্ট হেড শহীদুর রহমান স্যার, আমাকে তিনি নিজে হাতে অল্প অল্প করে গড়েছেন। তো এন্ড অফ দ্য কোর্স অ্যাকচুয়ালি আমার পরে আমার পোর্টফোলিও সব কিছু মিলিয়ে দেন ভালো ছিল, অভিজ্ঞতাটা ভালো ছিল যে এখানে জয়েন করার পর আমি অর্গানাইজড একটা পোর্টফোলিও ক্রিয়েট করেছি। অবশ্যই স্যার, এখন জানতে চাইবো যে কোর্স চলাকালীন সময়টা আসলে কেমন ছিল? কখনো মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং এমন কিছু করার অভিজ্ঞতা হয়েছিল কি? হ্যাঁ, কোর্স চলাকালীন সময়ে আমাদের এখানে আমরা যে freelancer.com-এ কিছু কন্টেস্ট অ্যাপ্লাই করেছিলাম। সবই স্টুডেন্টরাই করে, এটা তো আমাদের কারিকুলামের অধীনে খুব গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে পড়ে মার্কেট প্লেসের ক্লাসগুলো। সো আমাদের এখান থেকে যে মার্কেট প্লেসের, মানে আমাদের পুরো ক্লাসেই যে মার্কেট প্লেসের ক্লাসগুলো দেওয়া হয়েছিল সিআইটি থেকে, সো সেই ক্লাসগুলো খুবই ভালো ছিল এবং সেই ক্লাসগুলোর মাধ্যমেও অনেক কিছু শিখেছি। এবং প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা শিখি আসলে, তাই না? সো সেখানে যেটা হয়েছে যে মার্কেট প্লেসের ক্লাসগুলো করার কারণে কিভাবে আসলে অনলাইন থেকে আমরা আর্নিংটা খুব সহজলভ্য হয় এবং আসলেই যে এটা জাস্ট কিছুই না, একটু লেগে থাকা, শুধু ধৈর্যকে বশীভূত করে। সো এই ব্যাপারটা আসলে রপ্ত করতে পেরেছি এবং মার্কেট প্লেস থেকে ভালো একটা আউটকামও এসেছে। আচ্ছা স্যার, এই যে বললেন যে আপনার বাই দি এন্ড অফ দি কোর্স আপনার একটা স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ হয়ে গিয়েছিল, আপনি তো চাইলে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারতেন, মার্কেট প্লেসে কাজ করতে পারতেন বা লোকাল জব করতে পারতেন, কিন্তু মেন্টরশিপ, এই পোকাটা কিভাবে ঢুকলো মাথায়? ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। তাহলে আমাকে আবার একটু পেছনে যেতে হবে। আমি তো বললাম যে বিভিন্ন জায়গায় যে জবগুলো করেছি, আর শুরুর দিকে বলেছিলাম যে আমি থিয়েটারে জয়েন করেছিলাম এবং 2020 পর্যন্ত, মানে প্যান্ডেমিকের আগ মুহূর্ত পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম খুব ভালোভাবেই। তো আমি, যেটা হয়েছে, যেহেতু মিডিয়াতে বিভিন্ন, মানে যদিও ক্যামেরার পেছনের কাজ করেছি বরাবরই, সো কাজগুলো করতে গিয়ে
একটা সময় এরকম হয়েছে যে থিয়েটার করার কারণে একটা ব্যাপার হয়েছিল যে আমাদের বেশ কিছু সেমিনার ঠিক না, ওয়ার্কশপ নিতে হয়েছিল পুরো বাংলাদেশেই। যেহেতু আমি ঢাকা থিয়েটারে ছিলাম, ঢাকা থিয়েটারের আরেকটা অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশ গ্রাম থিয়েটার। আর বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটা ইনিশিয়েটিভস ছিল, সেটা হলো যে সারা বাংলাদেশে তাদের যে প্রত্যেকটা শহরতলি মফস্বলগুলোতে যেই আপনার গ্রাম থিয়েটারের শাখাগুলো আছে, সেখানে বিভিন্ন নাট্যকর্মীগুলো আছে, সো তাদেরকে প্রমিত বাংলার ওপর প্রশিক্ষণ দেয়া, যে যে কোনো একটা ছোট গল্প বা যে কোনো গল্পকে খুব বেশি রসবোধ দিয়ে পুরো ভাবাবেগটা প্রয়োগ করে কিভাবে আপনি সুন্দরভাবে মানুষের কাছে শ্রুতিমধুর করে তুলে ধরতে পারেন, এই বিষয়ভিত্তিক একটা ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এবং সেটা সারা বাংলাদেশে, মানে আমার সৌভাগ্য হয়েছে 23 থেকে 24টা জেলার মতো জেলায় ঘুরে ঘুরে তাদের বিভিন্ন প্রান্তিক যেই মানুষগুলো, প্রান্তিক মানুষ ঠিক না সেই অর্থে, যে বিভিন্ন শহরতলির যেই নাট্যকর্মীগুলো আছে তাদেরকে ট্রেনিং দেয়া। ওখানে আমি আসলে একটা আগ্রহ আমার জন্মায়। আমি যখন সেই ট্রেনিংটা দিতে যাই, তখন আমার এই শিক্ষকতা পেশাটার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়। সেটা কিভাবে? যে ওদেরকে যখন আসলে বিভিন্ন, মানে একেকজন নাট্যকর্মী বা স্টুডেন্টও বলা যায়, আমি নাট্যকর্মী শব্দটাই চয়ন করছি এই অর্থে। সো একেক ভিন্ন ভিন্ন এইজের কিন্তু তারা, ভিন্ন ভিন্ন বয়সের, এবং একেকজন কিন্তু একেকভাবে তাদের রিসিভ ক্যাপাবিলিটি একেক রকম। সো যে যেভাবে করে বুঝতে পারে, তাকে তার মতো করে বুঝিয়ে আমাকে পুরো ওয়ার্কশপটা শেষ করা, এবং শেষ করার পর সবাই এসে ছবি তোলা এবং কেউ কেউ এসে জড়িয়ে ধরা, যে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখেছি, খুবই ভালো লেগেছে, এত বড় হয়ে গেছি, আপনার থেকেও সিনিয়র, কিন্তু এই বিষয়টা যে এত সুন্দর করে এত সহজে এভাবে করে প্রক্ষেপণ করা যায়, সেটা আপনি আসলে আমাদের কাছে আশীর্বাদের মতো, এরকম কিছু রিভিউ পেয়েছি। সেটা আমাকে খুব ভাবিয়েছে, তাহলে আমি কেন বাংলা নিয়ে পড়াশোনা করলাম না আর বাংলায় টিচার হলাম না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। সেখান থেকে মনে হয়েছে যে হ্যাঁ, আমার মনে হয় কাউকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে বা যে কোনো কিছু কাউকে বোঝানো, আমি আসলে এটা আমার ছোটোবেলা থেকেই হতো, যে আমি কোনো কিছু যখন শিখতাম বা যে কোনো কিছু আমি নিজে যখন রপ্ত করতাম, সেটা আরেকজনকে শেখানোর মতো করে নিজে রপ্ত করতাম। যার কারণে আমার কাছে হয়তো এটা সহজলভ্য হতো, যে আরেকজনকে কোনো একটা কিছু বোঝানো। সো এটা ছিল আমার একটা গুরুত্বপূর্ণ ইন্সপিরেশনের জায়গা। তারপর যখন আমি কোর্সটা শেষ করলাম, কোর্সটা শেষ করার পর হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, যে আমি কিন্তু সিআইটিতে এসেছি, তার আগে আমার জীবনে একটা দ্রোহ ছিল অনেক বড়। সেই আচ্ছা। দ্রোহটা কেমন? 2019-এ আমি সিসিমপুর, যে 1, 2, 3 সিসিমপুর আপনারা দেখেন, বাংলাদেশ টেলিভিশন এখন আরটিভিতেও যায়। হ্যাঁ, একদম সো দেখি। 2019 ওখানেও আমি ফ্রিল্যান্সার পাপেট আর্টিস্ট হিসেবেই কাজ করেছি। তো মিডিয়ার কাজগুলো এমনই আসলে, বেশিরভাগ কাজগুলোই। তো আমি 2019-এ রিজাইন করলাম, যে আমরা নিজেরা একটা অ্যাড এজেন্সি করব। যেহেতু মিডিয়া ব্যাকগ্রাউন্ড ছিল, মিডিয়াতে কাজ করেছি এবং অনেক নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। তো তখন আমার আমার আমি এবং আরও 2জন মিলে পার্টনারশিপে, আমরা 3জন মিলে একটা এজেন্সি করি, অ্যাড এজেন্সি। অ্যাপেক্সের বিজ্ঞাপন করেছি, আরও বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্ট করেছি, বেশ কিছু কাজ করেছি, ডকুমেন্টারি কাজ করেছি। সো এই কাজগুলো করছি, মোটামুটি আমরা আশার আলো দেখতে শুরু করলাম, প্রফিট আসবে। হুট করে চলে আসলো প্যান্ডেমিক। সো কোভিড-19। হ্যাঁ, কোভিড-19 চলে আসার পর তখন আমার বিজনেস একদম শাটডাউন। আমরা নিকেতনে অফিস নিয়েছি, অফিস একদম তীর্থগামী হয়ে গেল। তারপর আমরা অ্যাকচুয়ালি একদম আবার সেই আমার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, যে আমার এখন আবার জব করতে হচ্ছে। কারণ বিজনেসটা, মানুষ বিজনেস কখন করে, কেন করে? যে একটা সময় জব করতে করতে মনে হয় যে না, আমি জব করাবো এখন। সো যখন এটা করলাম, জীবনে প্রথম একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ এবং এত বড় একটা ধাক্কা, ভেঙে পড়িনি তবুও, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। তখন মনে হয়েছে ঠিক আছে, তাহলে এবার আমার মধ্যে যেহেতু সফটওয়্যার স্কিল আছে, মোটামুটি কার্টুন টার্টুন এই ব্যাপারগুলো নিয়ে কাজ টাজ করছি, তো তখন ওই যে অর্গানাইজড ওয়েতে ইয়ে করার জন্য তখন আমি সিআইটির সাথে যুক্ত হয়ে যাই। তো পরেই দেখা যাচ্ছে কোর্সটা শেষ হওয়ার পর, যেহেতু আমার আগের অভিজ্ঞতাগুলো ছিল, যে সেখানে যে বলছিলাম যে গ্রাম থিয়েটারের হয়ে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপগুলো নিয়েছি, তো যখন কোর্সটা শেষ হলো সিআইটিতে, তখন সিদ্ধান্ত নিলাম ওকে ফাইন, আমি তাহলে যেহেতু গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি নিজে যতটুকু পারি এবং সেটা আরেকজনকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে, তাহলে দেখি তো সিআইটিতে জয়েন করা যায় কিনা। তখন যিনি আমার টিচার ছিলেন, শহীদুর রহমান স্যার,
এবং আমাদের পরবর্তীকালে আমার কলিগ এবং আমাদের ডিপার্টমেন্ট হেড। ডিপার্টমেন্ট হেড, তাকে আমি আমার রিজিউমিটা সেন্ড করলাম। এবং রিজিউমিটা সেন্ড করে জাস্ট আমি খুব বেশি কিছু না, স্যারকে বললাম যে স্যার দেখেন কিছু করা যায় কি না, আমি সিআইটির সাথে যদি আমার যাত্রা শুরু করতে পারি হয়তো আমি আরও ভালো কিছু দেখাতে পারবো। দেন আমাকে আমার রিজিউমিগুলো দেখে বিশেষ বিবেচনা মানে পর্যালোচনা করে বিশেষভাবে তারপর আমাকে ইন্টারভিউ কল করলেন একদিন। তো দফায় দফায় ইন্টারভিউ দিলাম, সিইও স্যার ইন্টারভিউ নিলেন, এইচআরএম হেড ইন্টারভিউ নিলেন। তারপর একটা সময় গিয়ে আসলে আমাকে জব অফার করলো। তারপর থেকে সিআইটির সাথে যাত্রা, এবং এখানে মুহূর্তে মুহূর্তে শিখছি, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে শিখছি। এটা আমার জন্য একটা সৌভাগ্য যে এরকম একটা প্রতিষ্ঠানে জয়েন করতে পেরেছি। আর আমার কাছে মনে হয় যে আসলে জীবনে কোনো কিছুই অর্থহীন না, প্রত্যেকটা মুহূর্তের এক একটা সত্য মূল্য থাকে। সেটা হোক আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনো কষ্ট পেয়েছেন, বা আপনার প্রিয়তমা আপনাকে ছেড়ে চলে গেছে, বা এনিথিং, বা আপনার বাবা আপনাকে চড় মেরেছে, বা যে কোনো কিছু আপনি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছেন, সেটাও অর্থহীন না। সেখান থেকেও মানে সেটারও একটা সত্য মূল্য থাকে, সেই মুহূর্তটাও বৃথা না, সত্য মূল্য থাকবেই। সো আমি এখানে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে শিখছি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিখছি, শিখে যেতে চাই। অবশ্যই আমরা সবাই শিখে যেতে চাই। তবে আমি কিন্তু এখানে একটা কথা বলবো যে কোভিড-19 এটা কিন্তু আপনার জন্য একটা সাপে বর হিসেবে কাজ করেছে। অনেকটা বলা যায়। জি, এছাড়া আমি আপনার কথায় যেটা বুঝতে পারলাম যে আপনার ভেতরে এই যে মেন্টরশিপের যে একটা সুপ্ত প্রতিভা ছিল, এটা কিন্তু কালের পরিক্রমে আপনি নিজেই খোঁজটা পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তো বলা এইটা যায় আমরা সেটা। বলতে পারছি। এখন আমি যেটা জানতে চাইবো যে স্যার, এই যে স্টুডেন্ট মেহেদী থেকে মেন্টর মেহেদী, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের অভিজ্ঞতাটা আসলে কেমন? এই পরিবর্তনের অভিজ্ঞতাটাও অ্যাকচুয়ালি মানে আমি জানি না এটা কোনো ভাষায় অনুবাদ করে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায় কিনা, তবুও আমি ট্রাই করছি। আমার এই অনুভূতিটা আসলে অসাধারণ, মানে অসাধারণ। কেন অসাধারণ? কারণ আপনি নিজে যদি আমার জায়গায় একটু নিজেকে কল্পনা করেন তাহলে ফিল করতে পারবেন, আই থিঙ্ক, বা আই হোপ সো। এটা কেমন ছিল যে আমি যার কাছ থেকে শিখছি, যিনি আমার টিচার, যাকে আমি স্যার বলছি বা আগেও বলতাম, আমার শিক্ষাগুরু, এক বাক্যে যে শিক্ষাগুরু। সো তার কাছ থেকে শিখেছি আমি অনেক কিছু। তারপর একটা সময় তার কলিগ হয়ে গেলাম, এবং কলিগ হয়ে তাকে খুব কাছ থেকে সাপোর্ট করে যেতে পারছি। এবং সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, বা আমার কাছে সারা জীবন এটা হয়তো ঠিক যেমন জিপির অভিজ্ঞতাটা যে আমি ১৯ পেয়ে যখন সেটা আমাকে পয়েল ভাই একটু নাটকীয়তার সাথে আমাকে জানাচ্ছিলেন, ঠিক এই অভিজ্ঞতাটাও আমি হয়তো সারা জীবন বহন করে যাব। অভিজ্ঞতাটা এমন যে আমাদের এখানে তো প্রত্যেকটা ব্যাচ যখন শেষ হয়ে যায় তখন তারা একটা ফেয়ারওয়েল সেরেমনি করে। সেখানে চিফ গেস্ট থাকেন, আমাদের সিইও স্যারও থাকেন বিভিন্ন সময়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, তো হেড স্যার এবং আমরা বিভিন্ন মেন্টররা যখন যাকে ইনভাইট করে অ্যাকচুয়ালি। সো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগা কাজ করে তখন যখন কোনো একটা ফেয়ারওয়েল সেরেমনিতে আমি ইনভাইটেড গেস্ট, সেখানে সিইও স্যার থাকে, কখনো কখনো থাকতে পারে না ব্যস্ততার কারণে। তো আমাদের ডিপার্টমেন্ট হেড শহীদুর রহমান স্যার আছেন। সো স্যারের সাথে আমিও বসে আছি, যেহেতু আমিও এখানকার টিচার, স্যারও টিচার, পাশাপাশি বসে আছি, পেছনে স্টুডেন্টরা। সো হঠাৎ করে যখন স্টুডেন্টরা বলে যে আমাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন মেহেদী হাসান সুমন স্যার, তখন আমি যখন ডায়াসে যাচ্ছি, গিয়ে যখন কথা বলছি, আমি ওই জিনিসটা ফিল করতে পারি যে কিছুদিন মানে কয়েক বছর আগে আমি নিজেও সেই স্টুডেন্টদের সারিতে ছিলেন। সারিতে ছিলাম। আজকে আমি টিচারের ডায়াসে এসে তাদেরকে গাইডলাইন করছি, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন আমি হয়তো শেয়ার করছি। তো এই যে ব্যাপারটা যে আবার আমার সামনে আমারই শিক্ষাগুরু, আমারই টিচার বসে আছে, সো এটা আমার জন্য একটা অনেক পাহাড় সম একটা প্রাপ্তি। এবং আমার থেকেও মনে হয় আমার স্যার যিনি এবং আমাদের ডিপার্টমেন্ট হেড, আমাদের অভিভাবক, তার প্রাপ্তিটা আমার অনুভূতিটা ফিল করার থেকে আমি বেশি ফিল করার চেষ্টা করি শহীদুর রহমান স্যারের। কারণ সে নিজে ওখানে বসে থেকে তখন ভাবতে থাকে যে তুই দুদিন আগে আমার স্টুডেন্ট ছিলি, মানে কয়েক বছর আগে তুই আমার স্টুডেন্ট ছিলি, আর এখন আমার সামনে টিচার হয়ে স্টুডেন্টদেরকে তুই পরামর্শ দিচ্ছিস কীভাবে কী করা যায় বা
কিভাবে আরও ভালো কিছু করা যায় ক্যারিয়ারে। সো এই ব্যাপারটা আমাকে খুব বেশি ভাবায় এবং আমার কাছে খুব বেশি ভালো লাগার যে আমি অন্তত মানে ভালো টিচার কিনা জানি না, কিন্তু ভালো একজন স্টুডেন্ট ছিলাম। ভালো একজন স্টুডেন্ট ছিলাম বলেই আমার টিচার আজকে আমার কলিগ হয়েছে এবং সে আমার সামনে বসে আছে। আমি তার সামনে অন্য অনেকগুলো অডিয়েন্সের জন্য বা অনেকগুলো স্টুডেন্টকে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন দিতে পারছি। এই ব্যাপারটা আমার অনেক অনেক প্রাপ্তির, অবশ্যই সারা স্যার, জীবন বহন করার মতো। অবশ্যই স্যার, যেমন এখন আপনার হাত ধরে হয়তো হাজারো স্টুডেন্ট নিজেদের ক্যারিয়ার শুরু করছে এই ফিল্ডে, হ্যাঁ। তো তাদের সাকসেসটা কিভাবে দেখেন? এই সাকসেসটাও অনেক অনেক বেশি ভালো লাগার এবং আমাকে আরও দীর্ঘ সময় এই প্রফেশনে থাকতে অনুপ্রাণিত করে। অনুপ্রাণিত করে। যেমন এমনও হয়েছে যে আমারই স্টুডেন্ট তারপর আমার কলিগও হয়েছে, সিআইটিতেই জয়েন করেছে। আবার যখন একটা স্টুডেন্ট আসলে কোনো একটা জায়গায় জয়েন করে যখন একটা টেলিফোন করে বলে যে ভাইয়া অথবা স্যার আমার অমুক কোম্পানিতে জয়েন হয়েছে, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, একটু জড়িয়ে ধরতে চাই, আপনাকে একটু মিষ্টি খাওয়াতে চাই। সো ওই ভালো লাগাটা আসলে শেয়ার করা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি আসলে তখন একটাই কথা থাকে যে আসলে এত কিছুর দরকার নেই, আপনি আমার জন্য একটু জাস্ট আপনার মোনাজাতে আমাকে রেখেন, যে স্রষ্টার দরবারে যে মোনাজাতটা ধরেন আপনি সেখানে আমাকে রেখেন। সো এই ব্যাপারটা ছাড়া আসলে তাকে আর কিছু বলারও থাকে না। অবশ্যই আসে স্টুডেন্ট, এসে দেখা করে, অনেক আবেগঘন কথা বলে, অনেক আবেগঘন স্ট্যাটাস দেয় ফেসবুকে, যেহেতু এখন অনেক সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা। সো অনেক ভালো লাগা কাজ করে, অনেক মানে অনেক ভালো লাগা কাজ করে আসলে স্যার একদম স্টুডেন্টের। অন্যরকম আমার দিন অনুভূতি। শেষে আমাদের স্যাটিসফ্যাকশন বা আমাদের পারফরমেন্স কেপিআইটাই তো অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট। অবশ্যই। সো সেই জায়গা থেকে যদি একদম প্রফেশনাল টার্মে বলি বা কর্পোরেট টার্ম থেকে বলি, সো আমি খুব এনজয় করি এবং অনেক ভালো লাগার ব্যাপারটা আমার কাছে। ব্যক্তি মেহেদী স্যারকে জানতে পেরে কিন্তু অনেক অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এই পর্যায়ে কিন্তু আমরা আপনার সাথে একটা গেম খেলবো স্যার। গেমটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। এখানে আমি আপনাকে কিছু ছোটোখাটো কোয়েশ্চেন করব, যার এগেনস্টে আপনার নিজস্ব পার্সপেক্টিভ আমার সাথে শেয়ার করতে হবে। তবে তবে এখানে একটা টুইস্ট আছে, আপনি কিন্তু চিন্তা করার একদমই সময় পাচ্ছেন না, বেলি 2 সেকেন্ডসের মধ্যে আপনাকে উত্তর করতে হবে। এটা অনেক, এতক্ষণ যতগুলো কথা বলছিলাম বা যা যা প্রশ্ন করেছেন, যতটা না মানে আমার কঠিন মনে হয়েছে, এইটা হলো সব থেকে কঠিন। মানে আচ্ছা, আমরা কারণ কঠিন আমি বিষয়টাকে একটু খুব মজাদার করে নিব এবং আপনার সাথে খুব মজাভাবে হচ্ছে কি খেলাটা আমরা এনজয় করব। আপনি কি রেডি স্যার? আমি একটু চিন্তক স্বভাবের মানুষ, তো তাই যে কোনো কিছুর উত্তর দিতে গেলে আমার একটু ভাবতে হয়, বা যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আমাকে একটু কয়েকটা সেকেন্ডের জন্য হলে ভাবতে হয়। সো এই জন্য আমি একটু হয়তো বিভ্রান্তিতে পড়ে যেতে পারি, আমি জানি না পারবো কি না গেমটাতে জয়ী হব না বিজয়ী হব, তবে আমি আহ, জয় মানে বিজয়টাকেও জয় ধরে নিতে পারি অ্যাকচুয়ালি। সো রেডি আমি। সেক্ষেত্রে লেটস সি আমাদের প্রশ্নগুলো মেহেদী স্যারকে কতটা চিন্তায় ফেলে দেয়। ঠিক আছে। শুরু করি স্যার। স্যার, আপনার জন্য প্রথম প্রশ্ন, গ্রাফিক ডিজাইনের এখন আর তখন কোন জিনিসটা সবচেয়ে বেশি বদলেছে বলে মনে করেন? আগে আমরা এআই এর ব্যবহার করতে পারতাম না, কিন্তু এখন এআই এর ব্যবহার করে খুব সহজেই অনেক কিছু করে ফেলতে পারছি। আগে যেটা খুব খুঁতিয়ে খুঁতিয়ে করতে হতো, সেটা এখন আমরা হয়তো 1 ক্লিক বা 2 ক্লিকের মধ্যেই করে ফেলতে পারছি। ওকে, আপনার মতে ওভার রেটেড একটা ডিজাইন ট্রেন্ড কোনটি? হতে পারে ডার্ক মোড, আরও অনেকগুলো আছে, তবে ডার্ক মোডটা এই মুহূর্তে আমি বলছি, আরও কয়েকটা বলা যেতে পারে। ওকে, একটা ডিজাইন রুল যেটা সবসময় ফলো করা হয়? হায়ারার্কি। ওকে, শেখানো শেখানো কোনটা বেশি এনজয় করেন? দুটোকেই এনজয় করি। আচ্ছা, অন্য কোনো স্কিলে যদি প্রফেশন সুইচ করার কখনো অপশন পান, কোনটি হবে সেটি? তাহলে হতে পারে স্টোরি টেলিং এবং গেম ডিজাইন। আচ্ছা, এমন কি কোনো বই বা মুভি আছে যেটা আপনার জীবনকে দেখার হয়তো দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছিল? পাওয়ার অফ হ্যাবিট, আরও অনেকগুলো, আপাতত এটা বলছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা? পরিশ্রম না করেই ডিজাইনার হয়ে যাওয়া। আপনি কোনো একটা জায়গায় একটা কোর্সে এনরোল করলেন, তারপর ঘুমিয়ে পুরো কোর্সটা কাটালেন, কোর্স শেষে আপনি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করলেন। অবশ্যই এই প্রবণতাটা অনেকের মধ্যেই দেখা যায়। জীবনে এমন কোনো জিনিস কি আছে যেটা নিয়ে কখনোই আপোষ করবেন না? অলস্য। ওকে স্যার, উই আর ডান উইথ দি কোয়েশ্চেন অ্যান্ড আপনি অনেক 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 ভালো খেলেছেন। আপনি কিন্তু চিন্তা করার জন্য তেমন একটা সময় নেননি। আচ্ছা, আমি জানতাম না এত ভালো খেলবো। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে র্যাপিড ফায়ার রাউন্ডটা কিন্তু দারুণ কাটলো। এখন স্যার আমি জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতার আলোকে নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশন আমরা যাদের বলছি তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? নিশ্চয়ই বলার আছে।
যারা একদম নতুন তাদের জন্য আমি বলতে চাই যে সেক্ষেত্রে আমি একটা অনুকাব্য উৎসর্গ করি তাদেরকে। অবশ্যই। এটা এক প্রকার জাতীয় অনুকাব্য, সবাইকেই মানে সবাইকে বলতে যে কিছু কিছু জায়গায় আমি এই অনুকাব্যটা কিছু কিছু মানুষের জন্য উৎসর্গ করি। সো আজকেও আমি যেহেতু সুযোগ পেয়েছি অনেক বৃহৎ আকারে অনেক মানুষের কাছে পৌঁছে যাবার, সো আমি বলবো যে ধৈর্য নিয়ে সময়কে বিনিয়োগ করুন জীবনের পথে। বাস্তুতন্ত্র যদিও হয় কঠিন, তবুও সে অক্ষত বেঁচে থাকা নিশ্চিত করবে। আর এটা ছিল অ্যাকচুয়ালি আমার অনুকাব্যটা, এটা আমি সবার চমৎকার। জন্য উৎসর্গ করছি যে ধৈর্য নিয়ে সময়কে বিনিয়োগ করুন জীবনের পথে। বাস্তুতন্ত্র যদিও হয় কঠিন, তবুও সে অক্ষত বেঁচে থাকা নিশ্চিত করবে। আর আমি যদি অনুকাব্য থেকে বের হয়ে এসে বলি, আসলে হয় কি যে আমাদের যখন আমাদের ওয়ালেট ভর্তি ক্রেডিট থাকে বা টাকা থাকে, তখন আমরা চিন্তা করি যে বন্ধুবান্ধবকে নিয়ে কখন কোথায় আউটিংয়ে যাব, হুম, কোন মুভিটা দেখব, কবে আমরা পিৎজা বার্গে যাচ্ছি। তো এই যে টাকা যখন আছে তখন আমরা আউটিংয়ের চিন্তা করছি, ঘুরে বেড়ানোর চিন্তা করছি, আড্ডার চিন্তা করছি, কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি না। ঠিক ওই ওয়ালেটটা যখন স্বাস্থ্য অনেক সংকীর্ণ হয়ে যায়, তখন আমাদের মাথায় চিন্তা আসে যে কিছু একটা করতে হবে, টাকার অর্থের কোনো সংকুলান নেই, এখন আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কাজ করতে হবে, সো হোয়াট শুড উই ডু, বা এই ব্যাপারগুলো তখনই আমাদের মধ্যে কাজ করে। সো আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সামর্থ্য আছে বা একটা মিনিমাম অর্থ আছে যে হ্যাঁ আপনি সেটা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় ব্যয় করতে পারবেন, সো ওই অর্থটা দিয়ে আপনি ক্যারিয়ারের শুরুতে ডমিনোজের পিৎজা না খেয়ে বন্ধুদের সাথে আউটিং না করে স্কিল ডেভেলপমেন্টে যদি সময় দেন, সেই স্কিল ডেভেলপটা হতে পারে যে আপনাকে প্রত্যেক উইকে 2বার করে আউটিংয়ে যাওয়ার মতো একটা অর্থের সংকুলান ঘটায় বা ঘটাতে পারে। সো যেই সময়টা নিজেকে তৈরি করার, সেই সময়টাতে নিজেকে তৈরি করাই উচিত। আমি আমার সত্য উপলব্ধিতার জায়গা থেকে বলছি। এতক্ষণ অনেক কথা বলেছি, আমার জীবনের হিস্ট্রিগুলো বলেছি। সো সেখান থেকে যদি মনে হয় যে হ্যাঁ আমার আমার সত্য উপলব্ধিতাটা অনেক কঠিন অন্য অনেকের তুলনায়, সো আমি আমার সেই সত্য উপলব্ধিতা থেকেই বলছি যে এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। যেই সময়টা আসলে আমাদের ক্যারিয়ারের পেছনে, স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করা উচিত, আমরা সেটাই করা উচিত। আমরা ঘুরে ফিরে আউটিং করে বাবার টাকায়, হ্যাঁ আমরা বাবার টাকায় পড়াশোনা করি, অনেকেই আছি বাবার টাকায় আমরা চলি দীর্ঘ একটা বয়স পর্যন্ত। তারপরেও আমাদের ভাবা উচিত যে হ্যাঁ নিজে ভালো কিছু করার মতো করে নিজেকে তৈরি করা। এই জন্য স্কিল ডেভেলপমেন্টের কোনো মানে বিকল্প নেই। বিকল্প নেই। So, অবশ্যই আমি পুরোপুরি একমত স্যার। আমাদের ব্যক্তি সুমন স্যার থেকে আমাদের স্টুডেন্ট বা মেন্টর সুমন স্যার আলাদা হলেও তাদের দুইজনের কিন্তু দৃষ্টিভঙ্গি একদমই এক, যেটা আমরা আজকে আপনার সাথে আলাপ এবং আড্ডার মাধ্যমে বুঝতে পারলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এইটুকু সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করছি বারবার দেখা হয়ে যাবে সবার সাথে। অবশ্যই। দর্শক, এতক্ষণ দেখছিলেন ক্রিয়েটিভ আইটি আয়োজিত বিশেষ পডকাস্ট শিক্ষার্থী থেকে শিক্ষক। মেন্টরদের স্টুডেন্ট বেলার এমনই সব মজার ঘটনা বা গল্প জানতে ক্রিয়েটিভ আইটির সাথেই থাকুন।